স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে শৌর্য আর বীরত্ব উপস্থাপন, ভারী যুদ্ধাস্ত্রের শক্তিমত্তা প্রদর্শন, নিরাপদ সুরক্ষিত রাষ্ট্র গড়ার প্রত্যয়। স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা, ফ্যাসিস্ট মুক্ত মানবিক দেশ গঠনের প্রত্যাশা রাজনীতিক ও সাধারণ মানুষের। এই ত্যাগ আমাদের মাথা উঁচু করে বাঁচাতে শিখিয়েছে। যাদের হাত ধরে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে থাকুক। জনগণ বাংলাদেশে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে। দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের বাড়িতে শোকের মাতম, ২৬ জনের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর হয়নি এখনো, কয়েকজনের দাফন সম্পন্ন। হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড। খালেদা জিয়াকে বাসা থেকে বের করার সহযোগী তিনি, বললেন আইনজীবী। আজও স্বাভাবিক হয়নি পাম্পে তেল সরবরাহ, যুদ্ধের মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে বাংলাদেশ সহ ৬ দেশের জাহাজ, জানালো ইরান। আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সুরক্ষিত ও নিরাপদ রাষ্ট্র গড়ার প্রত্যয় সশস্ত্র বাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনীর। ১৮ বছর পর অনুষ্ঠিত হওয়া স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ থেকে এই বার্তাই দিল লাল সবুজের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধান এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে ছিল এই আয়োজন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ৩ বাহিনী প্রধান, মন্ত্রীবর্গ, কূটনীতিক ও সর্বস্তরের জনতা। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আঠারো বছর পরে আবারও ফিরল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ। জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজে প্রথমেই যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে প্যারেড গ্রাউন্ডে স্বাগত জানান ৩ বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী। এরপর ময়দানে আসা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। অশ্বারোহী হয়ে নেতৃত্ব দেন প্যারেড অধিনায়ক, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু করেন কার্যক্রম। সশস্ত্র সালাম সহ অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্যারেড অধিনায়ক শুরু করেন মার্চ পাস্ট। শুরুতেই 2টি খোলা ট্রাকে চড়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, জেল পুলিশ, নারী কন্টিনজেন্ট সহ বিএনসিসির সদস্যরাও অংশ নেন মার্চ পাস্টে। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আর দেশি বিদেশি অতিথিরা। প্রশিক্ষিত ডগ স্কোয়াড আর অশ্বারোহী দলও দেখায় কৌশল। এছাড়া নীল আকাশ থেকে বাংলাদেশের পতাকা, ৩ বাহিনীর পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকাবাহী প্যারাট্রুপার কন্টিনজেন্ট অবতরণ করে প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হয় যান্ত্রিক বহরও। ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও এই বহরে যুক্ত হয়। বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের সমরাস্ত্র ও প্রতিরোধ সক্ষমতা প্রদর্শিত হয় কুচকাওয়াজে। প্যারেড অধিনায়ক জানান, বাংলাদেশকে ভালো রাখার প্রত্যয় ছড়িয়ে দেয়াই ছিল আজকের বার্তা। এবার যে আমি সৈনিকদের সাথে প্যারেড করেছি,
আপনারা জানেন রোজার মধ্যে আমার প্রতিটি সৈনিক, প্রতিটি অফিসার অত্যন্ত কষ্ট করে প্যারেড করেছে। সুসজ্জিত ও সুশৃঙ্খল কুচকাওয়াজের পর প্যারেড স্কয়ারের আকাশ বর্ণিল হতে শুরু করে বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর শৈল্পিক ও নান্দনিক উপস্থাপনায়। লাল সবুজ পতাকা ছাড়াও তিন বাহিনীর পতাকা নিয়ে বাংলার আকাশকে মুক্ত রাখার প্রত্যয় ছিল সকলেরই। বিমান বাহিনীর চোখ ধাঁধানো অ্যারোবেটিক শো ছিল অন্যতম আকর্ষণ। সুপারসনিক যুদ্ধ বিমান MiG-29 গর্জন জানান দেয় শক্তিমত্তার। রাষ্ট্রপতিকে স্যালুট দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে 725 জনের অর্কেস্ট্রা দল পুরো আয়োজনকে বাংলার সুর ও লয়ে মোহিত রাখে। স্বাধীন সার্বভৌম 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ যারা প্রতিনিয়ত ভালো রাখেন, নিরাপদে রাখেন সুরক্ষিত, তাদের সমন্বয়ে মহান স্বাধীনতা দিবসের এই জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা অনন্য মাইলফলক ছুঁয়েছে বলে মনে করছেন অনেকে। তবে 56তম স্বাধীনতা দিবসের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মননে ছিল প্রত্যয় বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতিশ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো দেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বীর সন্তানদের স্মরণ করে খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্যদের পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতারা। স্বাধীনতার 55 বছর পেরিয়ে 56 বছরে বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর দিন আজ। স্বাধীনতা দিবসের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর 5:50 জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোর 6টায় গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে শপথ নিয়েছে সরকার। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। এ সময় ঐক্যবদ্ধভাবে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলের নেতারা। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর না হয়। জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত হওয়ার পর দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে একটি মানচিত্র, পেয়েছে একটি লাল সবুজের পতাকা। তবে স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কতটা বাস্তবায়িত হয়েছে সেই প্রশ্ন আজও থেকেই যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সাভার,
ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঢল নামে স্মৃতিসৌধে 56 বছরে পা রাখা বাংলাদেশে ফিরুক সাম্য, মানবিক মর্যাদা আর বহুদলীয় গণতন্ত্র, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আরিফিন শাকিলের প্রতিবেদন। আমার জন্মভূমি, আমার দেশ, আমার স্বাধীনতা, রক্তে ভেজা সেই স্বাধীনতার অর্জন, এই মানচিত্র, এই পতাকা। ফাগুন শেষে রক্তরাঙা 26শে মার্চ, সেদিন থেকে স্বাধীনতা শব্দটা নিজের করে নেয়ার দৃপ্ত বাসনায় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ, সেই বীরদের স্মরণ করার, স্মরণে রাখার দিনে শ্রদ্ধায় অবনত গোটা জাতি। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে এখানে এসেছি। মুক্তির সশস্ত্র যুদ্ধে অর্জিত স্বাধীনতার স্বাদ এক একজনের কাছে এক এক রকম। যেমন প্রখ্যাঘাতগ্রস্ত এই মানুষগুলোর কাছে নিজের পায়ে দাঁড়ানোই স্বাধীনতা, নারীর কাছে নিরাপত্তা। একটু হাঁটতে পারলে এটাই স্বাধীনতা উপলব্ধি করব। স্বাধীনতা মানে হচ্ছিল নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, ভয় দ্বিধা ছাড়া একটা জায়গায় বসবাস করছে বা একটা দেশের মধ্যে অবস্থান করছে। তো আমি মনে করি এইটাই স্বাধীনতা। 55 পেরিয়ে 56তে পা স্বাধীন বাংলাদেশের, যাদের লড়াইয়ে, ত্যাগে, বিসর্জনে এই গৌরবময় অর্জন, তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে সব শ্রেণী পেশার মানুষ। কপালে, গায়ে লাল সবুজের বেশ, আর কণ্ঠে প্রত্যাশা এবার এগিয়ে যাওয়ার পালা। জনগণ বাংলাদেশে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে। এখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে। আমরা সুশৃঙ্খল দেশ চাই। যাদের হাত ধরে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে থাকুক। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। আমরা স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম যে আমরা পতাকা পেয়েছি, ভূমি পেয়েছি, আমাদের কাজ শেষ, কিন্তু স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না। স্মৃতির এই সৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসে গাজীপুরের এক ঝাঁক স্কুল শিক্ষার্থী। লিখে আনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রজন্মের আবেগ আর শ্রদ্ধার মিশেলে লেখা 100 চিঠি। তোমাদের এই ত্যাগ আমাদের মাথা উঁচু করে বাঁচাতে শিখিয়েছে। মুক্তিযুদ্ধের সম্মান জানিয়ে লেখা আর কি। স্বাধীনতা দিবসের এই দিনে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী, বাবা মায়ের হাত ধরে সন্তানেরা ছুটে আসে স্মৃতিসৌধে। যোদ্ধার মুখে যুদ্ধের গল্প কিংবা বই পড়া সেই ইতিহাসের সঙ্গে নিজেরা একাত্ম হয়ে যায় এই প্রাঙ্গণে। মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে যোগ দিয়েছিলেন পূর্ব বাংলার সর্বস্তরের মানুষ। তাদের সাহস আর আত্মত্যাগে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেন বারবার হুমকিতে পড়ে? কেন এদেশের সব শ্রেণী পেশা মানুষের পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেনি? স্বাধীনতার 56 বছরে এসেও এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। মানুষের প্রত্যাশা, রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, অর্জিত হবে নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির। আরিফিন শাকিল, যমুনা নিউজ, সাভার, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা জানান শীর্ষ নেতারা সহ বিএনপির সর্বস্তরের কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিনের প্রতিবেদন। স্বাধীন দেশের এই লাল টুকটুকে সূর্যটার জন্যই কত শত প্রাণের আত্মত্যাগ। এ সবুজ মাটির বুকে ঘুমিয়ে আছে লাখো শহীদের মতো একজন জিয়াউর রহমানও। যে জিয়া রণাঙ্গনের বীর, বেতারে যার কণ্ঠে আন্দোলিত হয়ে জীবন তুচ্ছ করে যুদ্ধে নেমেছিল এ মাটির সাহসী সন্তানেরা। স্বাধীনতা দিবসের এই সুপ্রভাতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাই ছুটে আসেন জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট মুক্ত ভিন্ন প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবস। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মতো নেতাকর্মী তারা শহীদ হয়েছেন, প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী। নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে দলের সর্বস্তরের নেতাকর্মীর। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাধি কমপ্লেক্সের সামনে ড্যাবের পক্ষ থেকে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সরকার গঠনের পর বিএনপি প্রথম স্বাধীনতা দিবস পেল। যে দিবসের দিনে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল। তারা বলছেন, এই জিয়ার ডাকেই দীর্ঘদিনের স্বাধীনতার নেশায় উন্মুখ গোটা জাতি সশস্ত্র সংগ্রাম নেমে এসেছিল, যে সংগ্রামের পথ ধরেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে কিংবা যে স্বাধীনতার চেতনা নিয়ে যুদ্ধ করেছিল সাহসী বীরেরা, তার পুরোপুরি প্রাপ্তি মেলেনি এখনও। এই নেতাকর্মীরা বলছে, নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার আগামী বাংলাদেশে মুক্তি দেবে শোষণ বঞ্চনার ইতিহাসের কিংবা নিপীড়ন নির্যাতনের, এবং দেশকে গড়ে তুলবে গণতান্ত্রিক, আর হবে ফসলের সুষম বন্টন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নতুন কুড়ির মাধ্যমে দক্ষ খেলোয়াড়দের খুঁজে বের করে সারা দেশে ফুটবল খেলাকে ছড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করতে গিয়ে একথা জানান তিনি। জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় এক ফুটবল ম্যাচ, যেখানে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মাঠের লড়াইয়ে নামে দুই দল। খেলায় লাল দলকে 3-0 গোলে হারিয়েছে সবুজ দল। ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। হামজা, সমিতদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন করে স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। অন্তিম লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল বেয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মিলেছে 26 জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী ঘাট এলাকা। দৌলতদিয়া থেকে রুবেল হাসানের ক্যামেরায় জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। দৌলতদিয়া থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে উঠেছিলেন কালাম। পন্টুনে বাসটি অনেকক্ষণ থেমে থাকায় কিছুক্ষণের জন্য নেমে দাঁড়ান তিনি। তখনই বাসটির হয় ব্রেক ফেল, ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। ড্রাইভার ব্রেকে খাড়া রয়েছে, ব্রেকে পা দিয়ে খাড়া রয়েছে, মানে ও দাঁড়াই গেছে পাড়া দিয়ে, কিছু তাও ব্রেকে কোনো কাজ করে নাই। অটোতে মানে কয়েক সেকেন্ড, মানে দেখলে বোঝা যাবে না কয়েক সেকেন্ডের ভিতরে কাহিনী, 30 সেকেন্ডের ভিতরে মানে নাই গাড়ি পানির তলে। দুর্ঘটনার পরদিন সকালে উদ্ধার করা হয় বাসটির চালক আরমান খানের মরদেহ। দৌলতদিয়া ঘাটের কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাতেই উদ্ধার করা হয় বাসটি। এরপর থেকেই নদীতে চলে ডুবুরিদের তল্লাশি। একে একে 19 জনের লাশ উদ্ধার করা হয় রাতেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও স্বজনদের ভিড় আহাজারি। তখনও নিখোঁজ অনেকেই।
এই বাসে উঠেছে মানে এই যে ব্যাগটা নিয়ে আইছিল বাইকতে, সে বাইকতে এলো একটা প্লাস্টিকের ব্যাগ, একটা কাপড় আর একটা হলো শার্ট। ওই শার্ট দিয়ে এলো আমরা চিনছি। আসার পরে অনেক খোঁজাখুঁজি, ধরুন অনেক কিছু হলো, রাত ভর বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতরে থাকার পরে সকালে ভোরের দিকে আমাদের একটা লাশ পেল, চাচির লাশটা পাওয়া গেছে। নিখোঁজদের তালিকা করে আবারও নদীতে নামে ডুবুরি দল। উদ্ধার করা হয় মোট 26 জনের মরদেহ। কালকে একসাথে খাইছি, খাওয়া দাওয়ার পরে ওর মতো চলে আসলো বলে সাময়িকভাবে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। তবে কোনো পরিবার নিখোঁজের দাবি করলে পুনরায় তল্লাশি চালানোর কথাও বলা হয়। আর কোনো সন্দেহভাজন কোনো নিখোঁজ ব্যক্তিকে এখানে আছেন কি নাই এটা নিশ্চিত করে আমরা স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং সদয় অনুমতিক্রমে উদ্ধার কাজ সমাপ্ত করব। স্থানীয়রা জানান, প্রায় ছোট বড় দুর্ঘটনা হয় এইসব ঘাটগুলোয়, যার বেশিরভাগই ঘটে অসতর্কতার কারণে। বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে, কারণ এই ঘাটটা হচ্ছে মানে ঢালু আবার উঁচু এরকম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। 15 এই ঘটনা ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা 15 ঘন্টা পর ডুবুরি আসে। তাছাড়া আমাদের রাজবাড়ি যদি ডুবুরি থাকতো কিছু লোক হলে উদ্ধার করা যাইতো। ঈদযাত্রায় দৌলতদিয়ার এই ঘাটগুলো দিয়ে পারাপার হন হাজারো যাত্রী, কিন্তু তাদের নিরাপত্তা এই ঘাটগুলোতে নেই ন্যূনতম কোনো ব্যবস্থা। তার ফলশ্রুতিতেই ঝরে গেল এতগুলো প্রাণ। স্থানীয়দের দাবি, এই ফেরিঘাটগুলো যেন ঢেলে সাজানো হয় এবং বাড়ানো হয় প্রশাসনের কঠোর নজরদারি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, দৌলতদিয়া, রাজবাড়ী। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন অনেকে, কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে পড়ে মুহূর্তেই নিভে যায় 26টি প্রাণ। প্রিয় স্বজন হারিয়ে কোথাও চলছে আহাজারি, কোথাও নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজবাড়ীর আহনাফ রায়নের সঙ্গে প্রাণ গেছে তার মা আর ভাগ্নের। মা মেয়ে হারিয়ে নিঃস্ব একটি পরিবার, আবার স্বামী সন্তান হারিয়ে পাগল প্রায় আরেকটি সংসার। সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার ও রুহুল আমিনকে সাথে নিয়ে দৌলতদিয়া ট্র্যাজেডির খবর জানাচ্ছেন বিএম খোরশেদ। এই অশ্রু স্বজন হারানোর। দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাসডুবির ঘটনায় প্রাণ গেছে প্রিয়জনের। কোনো সান্ত্বনাতেই থামছে না কান্না আর আহাজারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রায়ানের প্রাণও গেছে দৌলতদিয়া ট্র্যাজেডিতে। গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরে স্বজনদের সাথে ঈদ শেষে মা ও 7 বছরের ভাগ্নেকে নিয়ে ফিরছিলেন ঢাকায়, কিন্তু ফেরিঘাটেই থেমে যায় তাদের পথ। দুর্ঘটনায় মারা যান সবাই, বন্ধু, সহপাঠী আর এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা আর আমার ভাগ্নের ছেলে তাজবির, 3 জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির 3 জন মারা গেছে, শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 18 জনই রাজবাড়ির বাসিন্দা। 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন, ঘর জুড়ে কান্নার রোল, দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে এর আগে কখনো হয় নাই। পুরো রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে। এটা যতটুকু আমরা দুর্ঘটনা বলছি, তার থেকে বেশি এটা আমরাকে স্ট্রাকচারাল একটা কিলিংও বলা যায়। কারণ এই যে একটা অব্যবস্থাপনা রয়েছে, এত অনিয়ম, এগুলোর কারণে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। নিহতদের জানাজায় অংশ নিয়ে শোক জানানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। 2টা তদন্ত কমিটি করেছি, একটা ঢাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের, সেখানে একটা হয়েছে, আর একটা স্থানীয় রাজবাড়ী জেলা প্রশাসন থেকেও একটা তদন্ত কমিটি করা হয়েছে। বুধবার বিকালে দৌলতদিয়া 3 নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এই দুর্ঘটনায় নিভে গেছে বহু পরিবারের স্বপ্ন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, রাজবাড়ী।
ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জুলাইয়ের একটি হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার, যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বুধবার দিবাগত রাতে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, শতবিঘা জমি দখল সহ অনেক দুর্নীতি এবং গুমের অভিযোগ ছিল। বৃহস্পতিবার মামুন খালেদকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। 2024 সালের জুলাই আন্দোলনে মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে মামুন খালেদের বিরুদ্ধে 1-11-র সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া অভিযোগ করা হয় আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের ডিজি হিসেবে মামুন খালেদ আয়নাঘরে বন্দী করে বিরোধী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নির্যাতন করেছেন। ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসা, সেখান থেকে তাকে এক কাপড়ে যে অমানবিকভাবে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। জলসিঁড়ি আবাসন প্রকল্পে শত কোটি টাকা অনিয়ম, জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জন সহ নানা অভিযোগ জানান রাষ্ট্রপক্ষ, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না, সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। উনি ডিজিএফের চিফ ছিলেন, সেই সময়ে হত্যা, গুম বা খুন এই ঘটনার সাথে উনি কোনো ক্রমে সম্পৃক্ত ছিলেন না। পরে তাকে দেলোয়ার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেয় আদালত। এই রিমান্ড শেষে দুর্নীতির মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে মতবিনিময় হয়। এছাড়া স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেশের সার্বভৌমত্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। গাইবান্ধার পলাশবাড়িতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা পলাশ সহ 9 জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পলাশবাড়ি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পুলিশ জানায়, পৌর এলাকার কালীবাড়ি বাজারে সরকারি শেডের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল ইসলাম পলাশ কয়েকজনকে সাথে নিয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। এ সময় ওসি ও ডিউটি অফিসারের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় তার। পরে পলাশ বাইরে গিয়ে সমর্থকদের ডেকে আনেন। 8 থেকে 10 জনের একটি দল থানায় ঢুকে ইট পাটকেল নিক্ষেপ পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি সহ 8 জন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। এই ওসি ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দোষক। আমরা বিগত সময় দেখেছি যে সে জামাত শিবিরের কোনো লোকজন তার কাছে কোনো সেবা দিতে আসলে সে ভালোভাবে কথাবার্তা বলে না। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। আজও বন্ধ দেশের বেশিরভাগ ফিলিং স্টেশন। যে 2-1টি পাম্প খোলা, সেখানেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি।
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বন্ধ ডিপো কার্যক্রম। এ কারণে পাম্পে তেল সরবরাহ করা হয়নি। পরিস্থিতি বিবেচনায় শুক্র শনিবার বন্ধের দিনে তেল সরবরাহের কথা বলছে ডিপোগুলো। 4-5 ঘন্টা পরই মিলবে তেল। রেশনিং পদ্ধতিতে না, নেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী। সে কারণে ভোর থেকেই ঠায় দাঁড়িয়ে অনেকে। দীর্ঘ হতে থাকে রাজধানী বিজয় সরণির এই ফিলিং স্টেশনের সামনে যানবাহনের লাইন। ফজরের নামাজ পড়ে পূর্বাচলে যে জলসিঁড়ি সেখানে গিয়েছি, যাওয়ার পরেই তেল শেষ। বলছে আগামী রবিবারের আগে আর তেল আসবে না। এখানে যেহেতু একটু বেশি দিবে, এই কারণে সবাই এখানে দাঁড়ায়। অবশেষে বেলা 12টার পর থেকে শুরু হয় তেল সরবরাহ। খবর পেয়ে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসেছেন অনেকে। তেল পেলাম, ঈদের মতো আনন্দ লাগতেছে ভাইয়া। সরকারি ছুটির দিন হওয়ায় ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ হয়নি, তাই বন্ধ বেশিরভাগ পাম্প। 2টি ফিলিং স্টেশন বেলা বাড়ার সাথে খুললেও ঘণ্টাখানেকের বেশি চালাতে পারেনি। 300 টাকা ফিক্স করে দিচ্ছে, এখন আমাদের বলার কোনো অপশন নাই। তেলের দরকার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 27,000-28,000 লিটারের, আমার তেল দেন 9,000 লিটার। একদিকে সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গেলেই ভিন্ন চিত্র। তাহলে বাস্তবতা আসলে কোনটি? চালক বাইকারদের সংখ্যা এমন পরিস্থিতির সুযোগে কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু পাম্প মালিক। মন্ত্রী তো বলছে যে তেলের সংকট নাই, তাহলে তো দেশে সংকট নাই, তাহলে এরা নিশ্চয় কোনো সিঙ্গেটেকের মাধ্যমে তেলের আছে, না হলে মন্ত্রী মিথ্যা কথা বলছে। পাম্প মালিকরা জানান পরিস্থিতি সামাল দিতে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো থেকে তেল সরবরাহ করা হবে। তবে রয়েছে চাহিদা মাফিক তেল না পাওয়ার অভিযোগ। ডিপো আগামীকাল খোলা থাকবে এবং রাতে আমরা অ্যালটমেন্ট পেয়ে যাব। তবে একটা কথা আমি বলি, আগে অবারিতভাবে আমরা পেতাম, এখন আমাদেরকে প্রত্যেকটা ফিলিং স্টেশনের এগেনস্টে একটা অ্যালটমেন্ট দেয়। সরকার জানিয়েছে দেশে এপ্রিল মাসের জ্বালানি তেলের মজুদ আছে। দ্রুত এই রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাধা ছাড়াই হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাংলাদেশ ছাড়াও চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাক এই সুযোগ পাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র বন্ধু প্রতিম দেশগুলোকে এই সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে হরমুজ নিয়ে ইরানের আচরণকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছে আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই আলোচনার তুঙ্গে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় কৌশলগত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে। দিনের হিসাবে প্রায় 2,10,00,000 ব্যারেল ক্রুড অয়েল। যুদ্ধ শুরুর পর ইরান ঘোষণা দেয় তাদের কোনো শত্রু দেশের জাহাজ চলাচল করতে দেয়া হবে না হরমুজ প্রণালী দিয়ে। হামলা করা হয় একাধিক জাহাজেও। ফলে জলপথ দিয়ে অনেকটাই বন্ধ হয়ে যায় বাণিজ্যিক জাহাজের চলাচল। এ অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা এলেও ইরানের তরফ থেকে বাংলাদেশ সহ 6 মিত্র দেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, ইরাক রয়েছে এই তালিকায়। অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই প্রণালী দিয়ে নিরাপদে পারাপারে নিশ্চয়তা চেয়েছে। এই দেশগুলোর মধ্যে যাদের আমরা বন্ধু মনে করি তাদের জন্য আমরা নিরাপদ যাতায়াত নিশ্চিত করছি। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশও এ তালিকায় আছে। বাংলাদেশ প্রসঙ্গ আলাদাভাবে উল্লেখ করেন আরাকচি। জানান, যুদ্ধের পর থেকে যোগাযোগ রক্ষা করে আসছে বাংলাদেশ। একই সাথে পণ্য পরিবহনে করেছিল সমন্বয়। সে কারণে দেশটির জাহাজ চলাচলে কোনো বাধা প্রদান করবে না ইরান। বন্ধু প্রতিম দেশগুলোর এমন আচরণ যুদ্ধ পরবর্তী সময়েও বহাল থাকবে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং নানা বিষয় সমন্বয় করেছে। ভবিষ্যতে এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের অবস্থানের কঠোর সমালোচনা করেছে আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক। এর প্রধান নির্বাহী অভিযোগ জানিয়ে বলেন, তেহরানের কর্মকাণ্ড অর্থনৈতিক সন্ত্রাসবাদের শামিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী কমান্ডার আলী রেজা তাংসিরি নিহতের দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। যদিও এখন পর্যন্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান। 2018 সাল থেকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করে আসছেন এই কমান্ডার। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।